আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেমন আছেন আঙ্কেল? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। রায়ান কি আছে না বেরিয়েছে? উনি তো সকালেই বেরোলেন, কিছু বলবেন ওনাকে? না, ভালো আছে তো ছেলেটা। আশরাফ সাহেবের কম্পিত গলা ঠিকই বুঝতে পারল নবনী। জি ভালো আছেন। ওর একটু খেয়াল রাখিস মা, বাবা হয়ে ছেলের সাথে কথা বলবো, একটু ভালোবাসবো, সেই অধিকারটাও তো আমার নেই। কি যে নিদারুণ অসহায়তা মেশানো সেই গলায় এই অনুভূতি নবনীকে ছুঁয়ে গেল ভীষণভাবে। কেন রায়ানের সাথে তার এই হিমালয় সমান দূরত্ব? সে প্রশ্নটা গলা পর্যন্ত এসেও আটকে গেল। ওদের এই দূরত্ব কি শুধুই মায়ের আত্মহত্যার জন্য বাবাকে ভুল ভাবা, নাকি অন্য কিছু? দ্বন্দ্বে পড়ে যায় নবনী। তবে এর মাঝে ওকে তুই বলাটা ওর ভালো লাগলো, খুব কাছের কেউ মনে হলো। এত স্নেহার্দ হৃদয় যে বাবার, সেই বাবাকে কেউ দূরে ঠেলতে পারে? কেন যেন রায়ানের ওপর রাগ হলো খুব। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ওই সাজেই চামেলিকে ডাকতে ডাকতে রান্নাঘরে ঢুকে গেল। এরপর ব্যস্ত হয়ে গেল রান্নায়। রায়ান আজ আবার সেই পার্কে এসেছে মেয়েটার খোঁজে, কিন্তু ওকে কোথাও দেখা যাচ্ছে না। পুরো পার্কটায় একটা চক্কর দিয়ে ফেলেছে, কিন্তু ওই মেয়েটার হদিস মিলল না। ঘামে জব জব শরীর নিয়ে ব্যর্থ মনোরথে পাশের এক বেঞ্চিতে বসে পড়ল ক্লান্ত রায়ান। কিছু বাচ্চাকে জিজ্ঞেস করেও লাভ হলো না, দুই একজন চিনতে পারলেও হদিস দিতে পারল না। আচমকা অদূরেই হট্টগোল শুনে সেদিকে পা বাড়ালো। সুবেশী এক মহিলা ভীষণ কান্নাকাটি করছে আর হন্যে হয়ে আশেপাশে আতিপাতি করে কিছু খুঁজছে যেন। কাছে যেতেই কানে এলো মহিলার সশব্দ আরতি। চারদিকে লোকের কাছ থেকে জানলো 6 বছর বয়সী ছেলেকে এখানে নিয়ে এসেছিল। ফোনে কথা বলার সময় কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে। কথা শেষ করে দেখে ছেলে নেই। মহিলার কান্নার দমক ধীরে ধীরে বাড়ছে, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে অতি উৎসাহী জনতার ভিড়। রায়ান মহিলাকে ভালো মতো খেয়াল করলো। কাদার কারণে ফর্সা অবয়ব টকটকে লাল হয়ে গেছে, বিশেষ করে নাক। ঘেমে নে একাকার, ভয়ের সুস্পষ্ট ছাপ পড়েছে। কয়েকজন লোক টহলরত গার্ডের সাথে কথা বলল, বেশিরভাগই তামাশা দেখছে, কেউ কেউ আবার উত্তপ্ত বাক্যও ছুড়ছে। বাচ্চা সাথে নিয়ে হুঁশ হারায় মোবাইলে কথা কইলে তো বাচ্চা হারাইবই, সাবধানে থাকবেন না। কেউ কেউ তো আবার কয়েক কাঠি একটু এগিয়ে কথার তীর ছুড়ে দিচ্ছে। এই জামানায় মায়েরা পোলাপাইনের খেয়াল রাখে নাকি? এরকম নানা কথা মহিলা আরও বিচলিত বোধ করলো। রায়ান ভিড় ঠেলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার ফোনে আপনার ছেলের ছবি আছে নিশ্চয়ই, আমাদের দেখান সেটা। অকুলে কুল পেল যেন সে। কাপা কাপা হাতে ফোনের লক খুলতে দেখা গেল ওয়ালপেপারে একটা হাস্যোজ্জ্বল নাদুস নুদুস মুখের ছবি, দুষ্টু হাসি ঠোঁটে চোখে। একটু আগেই পার্কে চক্কর কেটেছে বলে মুখটা কিছুটা মনে করতে পারলো রায়ান, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। এরই মধ্যে একটা লোক এলো শশব্যস্ত হয়ে, চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ, কিছুটা বুঝি চিন্তারও। ভিড় ঠেলে ওদের কাছাকাছি এসে রীতিমতো অসহিষ্ণু গলায় চিৎকার করে বলতে লাগলো, তুমি এত কেয়ারলেস কেন? দুইটা বাচ্চার জন্ম দিছ, এক ফোঁটা রেসপন্সিবিলিটিস এখনো আসে নাই তোমার মধ্যে। খালি আছো রং ঢং আর ঢলাঢলি নিয়ে। বাচ্চা পালতে পারো না, তাইলে পয়দা করছো কি জন্য? একে তো সন্তান হারিয়ে বিপর্যস্ত, তার উপর এমন আক্রমণাত্মক কথায় পুরোপুরি ভেঙে পড়ল। কান্না করতেও যেন ভুলে গেল, শুধু বিমূঢ় হয়ে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। লোকটা দ্বিগুণ উৎসাহে তার স্বরে বলতে লাগলো, শোনো রুমু, আমার ছেলেরে যদি না পাই, তুমি কেমনে বাড়িতে পা দাও সেটা আমি দেখবো। রায়ান যেন ধাক্কা খেলো কিছুটা। এমন ভরা মজলিসে দাঁড়িয়ে কেউ নিজের স্ত্রীকে এভাবে বলতে পারে নাকি? ছেলে তো আর তার একার না। রুমো নামের মহিলাটি এবারও আশ্চর্য নিরাপত্তা পালন করলো। কিছু বিবেক বুদ্ধি সম্পন্ন লোক মাথা নিচু করে নিল লজ্জায়, আর কিছু ভীষণ মজা পেল। বিনা টিকিটে ফ্যামিলি সাসপেন্স মুভি দেখতে লাগলো দাঁত বের করে। রায়ান ফুঁসে ওঠা রাগ চেপে রাখতে বলল, দেখুন এখন এসবের সময় নয়। আমি ওকে পার্কে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, খুঁজলে হয়তো এখনও পাওয়া যাবে, বাইরে চলে যাওয়ার আগেই পাওয়া দরকার। বাকিরা যেন কারো একজনের বলার অপেক্ষায় ছিল। রায়ানের সাথে তাল মিলিয়ে কয়েকজন বলে উঠল, দেখেন এইসব ফ্যামিলি ড্রামা ঘরে যায় করেন, এখন বাচ্চা কই আছে এইটা দেখা জরুরি। আরো কয়েকজন উৎসাহী হয়ে বাচ্চার ছবি দেখে ছড়িয়ে পড়ল চারপাশে। রুমুর ফোনটা তখনও রায়ানের হাতে ধরা। রুমু তখনও উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে তাকিয়েই আছে। যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে গেলেও অবাক হবার মতো কিছু হবে না। রায়ান কয়েকবার ডাকার পর চোখ তুলে তাকালো ওর দিকে। পাশের বেঞ্চি দেখিয়ে বলল, আপনি এখানে বসুন প্লিজ।
নিজের ব্যাকপ্যাক থেকে পানির বোতল এগিয়ে দিল। রুমু বসলো ঠিকই, কিন্তু পানিটা নিল না। প্রচন্ড রকম শক পেয়েছে বেচারি, কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। রুমুর স্বামীর অবশ্য কোনো বিকার নেই। ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হেঁটে গেল ছেলেকে খুঁজতে। রায়ান রুমুকে একা রেখে যেতে পারলো না। আরো কয়েকজনকে ছবিটা দেখিয়ে কোন দিকে দেখেছে আনুমানিক তাই বলল। এখানকার ভিড় কমে আসলো অনেকটা। কিছুক্ষণ পর বাঁ দিক থেকে দুজন লোককে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এদিকে আসতে দেখলো। আরেকটু স্পষ্ট হতে বুঝতে পারলো এটাই সেই ছেলেটা। রুমুর চোখ সেদিকে পড়তেই এক লাফে উঠে প্রায় দৌড়ে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে বাচ্চাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। এতক্ষণের শ্বাসরুদ্ধকর চিন্তা, অনিশ্চয়তা সব যেন সেই কান্নায় বের হয়ে গেল। কাঁদতে কাঁদতে একটা অভূতপূর্ব হাসি ফুটল মুখে। কি অবর্ণনীয় সুন্দর একটা দৃশ্য। মায়ের ভালোবাসা তো এমনই হয়। রায়ানি শুধু ভাগ্য বিড়ম্বিত একজন মানুষ। রুমু ওর ছেলের চোখে মুখে মাথায় কপালে স্নেহের পরশ বুলিয়ে দিতে থাকে। বাচ্চাটির নাম তামিম। জানা গেল কয়েকটা বাচ্চা ফুটবল নিয়ে এসেছিল, ওদেরই পিছু নিয়েছিল তামিম। ওদের ধরতে পারেনি, আবার মাকেও হারিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে মায়ের সন্ধানে। এর মধ্যেই একজন ছেলের সাথে দেখা হয় যে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করে। ওই ছেলের বয়সও বেশি নয়, 13 কি 14। তামিমের পাশেই দাঁড়িয়ে আছে ছেলেটা। একা একা হাঁটতে দেখে ওকে নিজের সাথে রেখেছিল বলে রক্ষা, সেজন্যই পাওয়া গেল। তামিমের বাবা বিরক্তি নিয়ে এগিয়ে এসে বলতে লাগলো, এরপর থেকে একটু হুশ মতো চলাফেরা করবা। মেলা নাটক করছো, ক্ষান্ত দিয়ে বাসায় চলো। এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গেল রুমুর। দৃষ্টি জ্বলে উঠল দপ করে। ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ছেলের প্রতি কয়টা দায়িত্ব পালন করছো? জন্ম দিয়ে বাপ হয়ে গেছো, আমারে দায়িত্ব শিখাইতে আইসো না। 8 বছর মুখ বুঝে সহ্য করছি, আর করব না। কোন দায়িত্বটা পালন করছিলা? তোমার ঘর, তোমার পরিবার সব আমি একা হাতে সামলাইছি। তারপর ওই সংসার কোনোদিন আমার হয় নাই, আমাদেরও না। ওইটা খালি তোমারই। আমি সিম্পল কেয়ারটেকার ছাড়া আর কিছু কি কোনোদিনও ছিলাম? চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে বিন্দুমাত্র পরোয়া নেই রুমুর। নিজের ভেতরে জমে থাকা 8 বছরের যত তিক্ততা, গ্লানি, ক্ষোভ সব ঠিকরে বেরিয়ে আসছে। পাল্টা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না লোকটা। সেটা ওর হতবম্ব অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, রাস্তাঘাটে বাড়াবাড়ি শুরু করছো। মান সম্মান কিছুই তো নাই তোমার। আমারটাও শেষ করতে উঠা পড়ে লাগছো। মান সম্মান খালি তোমার আছে, আমার নাই? তুমি এত লোকের সামনে যখন আমারে বলতেছিলা, আমার সম্মানের দিকে তাকাইছিলা? কি যেন বলতেছিলা? বাচ্চার খেয়াল। বাচ্চার এতদিন খেয়াল কে রাখছে? রাগে রীতিমতো কাঁপছে রুমু। ক্ষণেক থেমে আবারও বলল, তোমার বাপ মা যেমন আছে আমারও আছে। আমি আকাশ থেকে টুপ করে পড়ি নাই। আমি তামিমরে নিয়ে যখন আসছি তারপরেই কল আসে। আমারে হাসপাতালে নিয়ে গেছে। পা পিছলে পড়ে গেছিল, পা ভেঙে গেছে। নিজের মায়ের এমন কথা শুনলে সবাই টেনশনে পড়ে যাবে। আমিও গেছিলাম। তোমার এক্সপ্লেনেশন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই, তাও দিলাম। হাঁপাতে হাঁপাতেই বলল, তোমার জন্য করুণা ছাড়া এখন আর কিছুই নাই আমার। আর একটাও কথা না বলে ছেলের হাত ধরে টেনে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুমু। আশেপাশে তাকিয়ে রাগে ক্ষুব্ধ হয়ে ওর স্বামীও বেরিয়ে গেল। সবাই যার যার গন্তব্যে পা বাড়ালো। রায়ান শুধু বসে থাকলো ঘোরগ্রস্ত হয়ে। তামিমের পরিণতি যেন রায়ানের মতো না হয়, রুমু যেন প্রবল শক্তিতে ওই ফুটফুটে বাচ্চা নিয়ে সুখী হতে পারে, এটাই প্রত্যাশা করলো মনে প্রাণে। মাথার ওপর লালচে সূর্যটা যখন প্রায় ডুবি ডুবি দূরের মসজিদে মাগরিবের আজান ভেসে আসছে, সেই সন্ধ্যার মুখে বাসায় ফিরল রায়ান। আজ চামেলি খুলেছে দরজা। ওর স্বভাব সুলভ চপলতায় হড়বড় করে কথার তুবড়ি ছুটিয়েছে। রায়ানের কানে সেসব ঢুকেও যেন ঢোকেনি। অন্যান্য দিনের মতো প্রাণ খুলে সেসবের জবাব দিতে গেল না আজ। কোনো রকমে হ্যাঁ বোধক আর না বোধক মাথা নেড়ে নিজের রুমে চলে এসেছে। ব্যাকপ্যাকটা কাঁধে নিয়ে নামিয়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। কপাল চেপে ধরল 2 হাতে। প্রচণ্ড মাথা ব্যথায় শিরাগুলো দপদপ করছে। মনে হচ্ছে মগজ ফেটে সব বেরিয়ে আসবে। একে তো রাতে ঘুম হয়নি এক ফোঁটাও, তার উপরে পার্কের ঘটনাটা ওর ভেতরের ক্ষতটাকে আরও জাগিয়ে দিয়েছে। মাথা ব্যথাটাকে যখন কোনোভাবেই কমাতে পারল না, তখন উঠে বাথরুমে ঢুকে গেল গোসল করতে। শাওয়ার নিয়ে নেমে আসা পানিতে যদি কিছু একটা উপশম হয়, এভাবে এই পানিতে যদি বাহ্যিক জঞ্জালের সাথে সাথে হৃদয়ের লুকানো কষ্ট বিষাদও ধুয়ে মুছে যেত। ভিজতে ভিজতে একটা হিম হিম শীতলতায় একসময় পুরো গা কেঁপে উঠল। তখন বেরিয়ে এলো গোসল শেষ করে। তারপর থেকেই হাঁচি আসতে থাকলো অনবরত, ঠান্ডা লেগে একাকার। বিকেল থেকে সন্ধ্যা
সন্ধ্যা পর্যন্ত ছাদেই কাটায় নবনী। সোনা রঙা গোধূলির লালচে আভা ওর ভীষণ পছন্দের। সারাদিনে তপ্ত সূর্যটা শেষ বিকালের বিদায় বেলায় কি ভীষণ মায়া, কি অদ্ভুত সুন্দর এক রূপান্তর। মায়াময় সূর্যটা যখন একেবারে ডুব দেয় ওর মনটা কেমন যেন টনটন করে ওঠে, এক নিঃসীম শূন্যতা গ্রাস করে। শূন্যতায় পুরো হৃদয় পূর্ণ হবার জন্য ঠিক কতটা শূন্যতার দরকার হয়? মানুষের হৃদয় তো পুরো পৃথিবীর সমান। শূন্যতা কি পৃথিবীর থেকেও দৈর্ঘ্যে প্রস্থে বড়, যে পুরো হৃদয় ভরিয়ে রাখে? জানা নেই নবনীর। নবনী ছাদ থেকে নামতেই চামেলি জানালো রায়ান এসেছে বাইরে থেকে। আপা, ভাইজানের আজকা কেমন জানি মনে হইল। কেমন জানি আবার কেমন? চুপচাপ অসুখ বিসুখ করছে মনে হয়। সে কি হয়েছে ওনার? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো নবনী। ভাইজান তো আমারে কিছু কয় নাই, হের মুখ দেখে মনে হইল। যাই কন, ভাইজানের মনটা কিন্তু ভালা, একেবারে ফকফকা পরিষ্কার। নবনীর মধ্যে হালকা অপরাধ বোধ সহসা ফিরে এলো, তবুও স্বাভাবিক গলায় বলল, 2 কি 3 দিন ধরে চিনিস তাকে, এর মধ্যে কারো মুখ দেখিয়ে বলে দিলি মন পরিষ্কার? জীবনে মানুষ তো আর কম দেখি নাই আপা। কিছু কিছু মানুষে দেখলেই বোঝা যায় সাফ দিলের মানুষ, আবার কাউর দেখলেই মনে হয় একেবারে শয়তান। ভাইজান দিলছাপ মানুষ। কিছুক্ষণ থেকে আবারও নিজেই বলল, মানুষ চিনতে আমার ভুল হয় না গো আপা। জীবনে একবারই মানুষ চিনবার পারি নাই, হের মাসুলও দিছি। চামড়ির কথায় নেবনি যেন কিছুটা থমকালো। ওর দিকে চোখ পড়তেই দেখলো সোজা তাকিয়ে আছে সামনে, কিন্তু আদৌ কিছু দেখছে না সেই চোখে। কেমন ঘোলাটে দৃষ্টি। চামেলি সম্পর্কে আর কতই বা জানে নবনী? শুধু জানে 2 বার ডিভোর্স হয়েছে, স্বামী ওকে ফেলে আরেকটা বিয়ে করেছে, এর বেশি কিছুও জানে না। চামেলিও বলেনি, আর এই 3 বছরে নবনীও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি কখনো। সারাক্ষণ ইয়ার্কি ফাজলামো ধরনের কথা বলেই কিনা ওকে গভীরতাহীন বলেই ধরে নিয়েছিল। কিন্তু সব মানুষের ভেতরেই যে কিছু গভীর বিষাদ ছাপ ফেলে যায় তা ভেবে দেখেনি। আজ কেন যেন জানতে ইচ্ছে করলো নবনীর, কিন্তু এটা সঠিক সময় নয়। আগে রায়ানের খোঁজ নেয়া বেশি প্রয়োজন। আসলে শরীর খারাপ করলো কিনা কে জানে। দুপুরে খেয়েছে কি খায়নি তারও ঠিক নেই। রায়ানের ঘরের দিকে পা বাড়িয়েও থেমে চামেলিকে প্রশ্ন করলো, আমাকে তো অনেক দিন ধরে চিনিস, আমার দিল সাফ না কাদামাখা সেটা বলতো? চামেলির ঘোলাটে দৃষ্টি স্বাভাবিক হলো, হেসে বলল, আপনার মাথা কিঞ্চিত গরম হইলেও ভালা মানুষ, খাস দিলের মানুষ আপনি। নবনী হেসে বলল, চামেলি মেয়েটা সহজ সরল, ওকে একটু ভয় পায় কিন্তু ভালোবাসে। নবনী সেটা ভালোই বুঝতে পারে। রুমু হাসপাতাল থেকে ওর মাকে নিয়ে মায়ের বাসাতেই এসেছে। ওর মা সাফিয়া বেগমের সাথে ছোট বোন ঝুমু থাকে। 2 ভাই আলাদা বাসায় থাকে নিজেদের স্ত্রী আর বাচ্চাদের নিয়ে। আজ অবশ্য সবাই এসেছে এই বাসায়। ঝুমুর বয়স 30-এর কাছাকাছি। চোখ ধাঁধানো সুন্দরী বলতে যা বোঝায় তাই। কিন্তু ওদের সব থেকে চিন্তার কারণ ঝুমুই। ওকে পাত্রস্থ করার চিন্তায় সাফিয়া বেগমের 2 চোখের পাতা এক হয় না। ঝুমু যেটা করেছিল একে ঠিক ভুল বলতে নারাজ সাফিয়া বেগম। এটাকে উনি বলেন জেনে শুনে বিষ পান। এর মধ্যে বড় মেয়ে রুমু যখন জানালো স্বামীর সাথে ঝগড়ার কথা, তিনি পড়ে গেলেন অকুল পাথারে। তার সংসারে কার নজর রাখলো এটা বোধগম্য হচ্ছে না। আর রুমু এতদিন ধরে লুকানো কষ্টগুলো মায়ের কাছে মেলে ধরে যেন কিছুটা স্বস্তি পেল। কি ভীষণ গ্লানি নিয়ে যে এতদিন ওই লোকের সাথে একই ছাদের নিচে বাস করেছে এটা শুধু রুমুই জানে। নিজের স্বকীয়তা হারাতে হারাতে কখন নিজেকেই হারিয়ে ফেলেছে বুঝতেই পারেনি। মানিয়ে নিতে নিতে ও বড্ড ক্লান্ত পরিশ্রান্ত। তবুও অপর প্রান্তের মানুষটার মনটা ছুঁতে পারেনি ও। আদৌ কি ওই লোকের মধ্যে মন বলে কোনো বস্তু আছে? শুধুই মরীচিকার পিছু ধাওয়া করে গেছে। মনে হয়েছে ওই তো সুখ, আর কয়েক কদম সামনেই। কিন্তু সহস্র কদম এগিয়েও সেই সুখের দেখা পায়নি, আর না ভালোবাসার। সবটা শুধুই প্রবঞ্চনাময়। আজ একটা সিদ্ধান্ত নিতে পেরে শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। অন্তত মিথ্যে আশায় বুক বাঁধতে হবে না। মরীচিকার ধোকায় আর পড়তে চায় না ও। নিজের ছেলেটাকে নিয়ে শুধুই সামনে এগোতে চায়। একসময় তুখোর ছাত্রী ছিল। 2nd ইয়ারে পড়ার সময় বিয়ে হয়ে যায় ওর। এতে অবশ্য ওরও দায় ছিল। প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে সংসারী হয়ে যায়। সাফায়েতের পরিবারের ইচ্ছায় তখন আর পড়াশোনা আগায়নি। মা অবশ্য সে সময় অনেক বলেছিলেন পড়াশোনা অন্তত শেষ কর, তোর মাথা ভালো, হুট করে ছাড়িস না।
অন্তত অনার্সটা শেষ কর। কিন্তু সে সময় এসব কথা কানে তোলেনি। বছর খানেকের মধ্যেই চোখ থেকে ঠুলি সরে গেল। নিজের ভুলটা বুঝতে পারলো হারে মজ্জায়, কিন্তু পড়া আর শুরু করা হলো না। বড় ছেলে নাইম আসলো কোল জুড়ে। নাইম জন্মাবার বছর দেড়েকের মাথায় তামিম চলে এলো। ততদিনে সংসারের জালে আরও জড়িয়ে গেল আষ্টে পৃষ্ঠে। নিজের জন্য ভাবনার ফুরসত আর পেল কই। নবনীর কড়া করে 1 কাপ চা বানিয়ে রায়ানের দরজায় কড়া নাড়ল। রায়ান গোসল করে এসে আবার গা এলিয়ে দিয়েছিল বিছানায়। শব্দ পেয়ে উঠে দাঁড়িয়ে একটা টি শার্ট গায়ে জড়িয়ে দরজা খুলতেই নবনীকে দেখে ভীষণ অবাক হলো। কি ব্যাপার, ভূত দেখছেন মনে হয়? সহজ ভঙ্গিতে বলল নবনী।